কালকে ছিল 4 তারিখ, কালকে এসএসসি জিডির পরীক্ষা শুরু হয়েছে। তো দিবাকর মেসেজ করে আমাকে বললো যে আরডব্লিউ এর ওখানে একটা এসএসসি জিডির স্পেশাল মক আছে, যেটা হচ্ছে 4 তারিখের 3টে শিফটের প্রশ্নের অ্যানালাইসিস করার পরে বানানো। তো ওর নাকি কয়েকটা প্রশ্ন হয়নি। তারপরে সকালে নূরনবী এসে বলল আমাকে এরকম একটা সেট আছে। তো আমি ওর কাছ থেকে প্রশ্নগুলো নিলাম। ওরও অনেকগুলো প্রশ্নের উত্তর মেলেনি, আবার অনেকের অনেকগুলো প্রশ্নের উত্তর মেলেনি। তার জন্য আমি এই ম্যাথের 20টা প্রশ্নের সলিউশন করে আমি সব জায়গায় দিয়ে দিচ্ছি, তোরা এইগুলো দেখে নিস। কারণ এরকম টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে পরে শিফটগুলোতে। আর আরডব্লিউ কিন্তু এসএসসি জিডির জন্য ভালো প্রশ্ন সেট করে, ওদের বইগুলো খুব ভালো এসএসসি জিডির জন্য। তো 1 নম্বর প্রশ্নটা আছে যে এ শপকিপার মেক্স এ লস অফ 20% বাই সেলিং এ ওয়াচ ফর ₹2000। যে একজন দোকানদার 20% লস করলো একটা ঘড়ি বিক্রি করে 2000 টাকায়। হাউ মাচ প্রফিট অর লস উইল হি মেক বাই সেলিং ইট ফর ₹3000? তার কত লাভ বা লস হবে যখন সে সেই জিনিসটাকে বিক্রি করবে কত টাকায়? 3000 টাকায়। তাহলে 20% লস হয়। 20% লস মানে কি? কস্ট প্রাইস যদি থাকে কত টাকা? 5 টাকা। সেলিং প্রাইস কত থাকে? সেলিং প্রাইস কত হয়? 4 টাকা, তাই তো? আর 4-এর ভ্যালু এখানে দেওয়া আছে কত? 20,000। তাহলে 5-এর ভ্যালু কত হবে? 2500। সরি, 20,000, 2000। তাও 5-এর ভ্যালু কত হবে? 2500। মানে কস্ট প্রাইসটা কত আমার? 2500 টাকা ও সেই ঘড়িটার। এখন ক্রয়মূল্য যদি 2500 টাকা হয়, আমি বিক্রি করলাম কততে? 3000 টাকায়। প্রফিট হচ্ছে কত? 500 টাকার। তাহলে আমার প্রফিট পার্সেন্টেজ কত? একদম সোজা প্রশ্ন যে 2500 টাকায় 500 টাকা প্রফিট, 100তে কত? 20% অ্যান্সার হবে। 2500তে আমার প্রফিট হচ্ছে 500 টাকা, 100তে কত? 20% হচ্ছে আমার প্রফিট। তো অপশন হবে কোনটা আমার উত্তর? অপশন ডি, 20% প্রফিট হচ্ছে। 2 নম্বর প্রশ্নটা কি আছে? হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট কমন ফ্যাক্টর অফ 168 অ্যান্ড 210? 168 আর 210-এর গসাগু বের করতে বলছে। অনেকে এগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করে করবে, সময় লাগবে বেশি। আমি বলছিলাম যে যদি দুটো সংখ্যার গসাগু বের করতে বলে, তাহলে সংখ্যা দুটোর বিয়োগফল নিবি। বিয়োগফল যেটা বের হবে, হয় সেই সংখ্যাটা গসাগু হবে, কিন্তু তার আগে চেক করবি যে বিয়োগফলটা দিয়ে ওই দুটো সংখ্যাকে ভাগ করা যায় কি না। ভাগ করা গেলে গসাগু হবে। আর যদি ভাগ না যায়, তাহলে ওই সংখ্যার গুণনীয়কগুলো চেক করবো। ওই সংখ্যার গুণনীয়কগুলো দিয়ে যদি বাকি সংখ্যা দুটোকে ভাগ যায়, তাহলে ওই গুণনীয়কগুলো হবে গসাগু। এখানে যদি আমি এই দুটোর পার্থক্য নিই, কত হয়? 42। 42 দিয়ে আমি চেক করলাম 168কেও ভাগ করা যায়, 42 দিয়ে এটাকেও ভাগ করা যায়, তাহলে আমার গসাগু কত হবে? 42ই হবে। তোরা করতে পারিস 210, 168 নিয়ে এইভাবে উৎপাদকের বিশ্লেষণ করে করে করতে পারিস, উত্তর কত আসবে? 42ই আসবে। তো পরের প্রশ্নটা কি আছে? ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য ফলোয়িং। একদম সোজা প্রশ্ন। 5/4 আর 11/4-এর কাজটা আমার করতে হবে, কারণ এটা আমার কিসের মধ্যে আছে? ব্র্যাকেটের মধ্যে। তাহলে 16/4 কত হয়? 4। ফার্স্ট ব্র্যাকেটের কাজ করলাম, দেখ 38-এর থেকে 4 বিয়োগ দিলে কত হয়? 34। এইটুকুর কাজ করলাম। 75-এর সাথে 34 যোগ করলে কত হয়? 5। 109। এইটুকুর কাজ করলাম, সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ। এখন 142-এর থেকে 109 যদি আমি বিয়োগ করি, তাহলে আমার কত হয়? 9, 10, 11, 12, 33। তাহলে আমার থার্ড ব্র্যাকেটেরও কাজ শেষ, মানে এইটুকু সব কাজ শেষ। আমার থাকলো কত? 264 থেকে 33 বিয়োগ। 264 থেকে 33 বিয়োগ দিলে কত হয়? 231। তাহলে আমার অ্যান্সার কত হবে? অপশন ডি। পরের প্রশ্নটা কি আছে? ফাইন্ড দ্য থার্ড প্রপোর্শনাল টু 25 অ্যান্ড 45। থার্ড প্রপোর্শনাল বের করতে বলছে, দুটো সংখ্যা দেওয়া আছে 25 আর 45। এটা কিভাবে বের করে? এটা হচ্ছে ফার্স্ট প্রপোর্শনাল, এটা হচ্ছে মিন প্রপোর্শনাল, ঠিক আছে? দুটো সংখ্যা দেওয়া থাকলে কিন্তু মাথার মধ্যে রাখিস, সেগুলো কিন্তু অলরেডি করা হয়ে গেছে। তো মানে এটার নিয়মটা কি? যে মিন প্রপোর্শনালের স্কোয়ার সমান সমান ফার্স্ট প্রপোর্শনাল গুণ থার্ড প্রপোর্শনাল। তো এখানে আমার ফার্স্ট প্রপোর্শনালটা দেওয়া আছে 25, আর মিন প্রপোর্শনালটা দেওয়া আছে কত? 45। তাহলে 45-এর স্কোয়ার আমার কার সমান হবে? ফার্স্ট প্রপোর্শনালটা হচ্ছে তোর 25, আর থার্ড প্রপোর্শনালটা তো আমি বের করব, মানে এক্স।
ঠিক আছে, কেউ কেউ এটাকে এইভাবে মনে রাখে যে মিন প্রপোর্শনাল সমান সমান রুট ওভার মিন প্রপোর্শনাল সমান সমান রুট ওভার ফার্স্ট প্রপোর্শনাল গুণ থার্ড প্রপোর্শনাল, কেউ এইভাবে মনে রাখে, আমি এইভাবে করাই। ঠিক আছে, একই জিনিস, যে মিন প্রপোর্শনালের স্কোয়ার সমান সমান ফার্স্ট প্রপোর্শনাল গুণ থার্ড প্রপোর্শনাল। এখন এটা ক্যালকুলেশন করতে হবে। 25কে এটাকে কাটলে হচ্ছে 5 নং 45, 5 নং 45, 9 নং 81, এক্সের ভ্যালু হবে 81, মানে আমার থার্ড প্রপোর্শনালটা কত বের হয়ে গেল? 81। থার্ড প্রপোর্শনাল মনে আছে তো? থার্ড প্রপোর্শনাল কখন হয়? যখন দুটো সংখ্যা সমান হয় মাঝে, তোর প্রপোর্শন করার সময়, রেশিও প্রপোর্শনের চ্যাপ্টারে আমি সংখ্যা লিখলাম, সাপোজ উপরের সংখ্যাটারই এক্সাম্পল দিই, 25 আর 45, মানে এটাকে যদি আমি সাজাই তাহলে কীভাবে সাজাবো? 25 রেশিও 45, সমানুপাত চিহ্ন 45টা আবার আসবে, তারপরে আসবে থার্ড মানে এক্স, এটা হচ্ছে থার্ড প্রপোর্শনাল, এটা হচ্ছে মিন প্রপোর্শনাল, আর এটা হচ্ছে কি ফার্স্ট প্রপোর্শনাল। এইভাবে সাজানো যায়। 25/45, এই সমানুপাত চিহ্ন মানে কি সমান সমান 45 কি এক্স, তাহলে আমার কি হচ্ছে 45 স্কোয়ার সমান সমান কত? 25 গুণ এক্স না? ওইটাই তো এখানে লিখলাম। এগুলো কি এখন বলা কাজ? এ কোম্পানি অফার্স 3 টাইপস অফ সাকসেসিভ ডিসকাউন্ট, 3 প্রকারের ডিসকাউন্ট দেয়, 25%, 15%, 30%, 10%, 35% আর 5%। হুইচ অফ দ্য ফলোয়িং ডিসকাউন্ট সিরিজ ইজ বেটার ফর দ্য কাস্টমার? এখানে 2 টাইপের প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো সিজিএলও ছিল, যে যদি তুই সাকসেসিভ দিয়ে করিস সময় লাগবে। কীভাবে করব? দুটো প্রশ্ন আছে, একটা হচ্ছে কাস্টমারের কোন ক্ষেত্রে লাভ, একটা হচ্ছে যে দোকানদার আছে মানে সেলার, তার কোন ক্ষেত্রে লাভ। তো মনে রাখবি যে যেখানে পার্থক্য বেশি হবে সেই জায়গায় কাস্টমারের লাভ হবে, মানে দুটো ডিসকাউন্টের মধ্যে পার্থক্য যেখানে বেশি হবে সেখানে কাস্টমারের লাভ হবে, আর দুটো ডিসকাউন্টের মধ্যে পার্থক্য যেখানে কম হবে সেখানে সেলারের লাভ হবে, যে বিক্রি করে। এখানে দুটো ডিসকাউন্টের পার্থক্য কত? 10, এখানে কত? 20, এখানে পার্থক্য কত? 30, তাহলে কোন জায়গায় পার্থক্য বেশি? এটাতে, 3 নম্বরে, তাহলে এটা কার লাভ? এটা হচ্ছে তোর কাস্টমারের লাভ। আর সেলারের লাভ কোথায়? এখানে, যেহেতু এখানে দুটো ডিসকাউন্টের পার্থক্য কম। যদি তুই সাকসেসিভ ইউজ করিস তাও করা যায়, বড় হবে, রেশিও মেথড দিয়েও করা যায়, বড় হবে। ওগুলো কেন করবি? কারণ তুই তো জানিস এভাবে তো আমার অলরেডি করানো শেষ। তাহলে আমার অপশন কোনটা হবে? অপশন সি, যে থার্ড অফারে সবথেকে বেশি ডিসকাউন্ট, যেটা কাস্টমার চুজ করবে। পরের প্রশ্নটা কি আছে? 6 নম্বর প্রশ্নটার মধ্যে আছে, হোয়েন এ পার্সন অফ এজ 24 ইয়ার্স ইন এ গ্রুপ ইজ রিপ্লেসড বাই এ পার্সন অফ এজ 66 ইয়ার্স। একজন 24 বছরের একটা ছেলেকে 66 বছরের একটা লোক দিয়ে রিপ্লেস করা হলো, মানে 24 বছরের জায়গায় 66 বছরের লোকটাকে নিয়ে আসা হলো। দ্য এভারেজ অফ দ্য গ্রুপ ইজ ইনক্রিজড বাই 6 ইয়ার্স। এর জন্য টোটাল গ্রুপের যে গড় বয়সটা 6 বছর বাড়লো। ফাইন্ড দ্য নাম্বার অফ পার্সনস ইন দ্য গ্রুপ, তোকে গ্রুপের মধ্যে টোটাল লোকের সংখ্যা বের করতে বলছে। তাহলে কি সোজা প্রশ্ন তো, কত হবে? 66 থেকে 24 বিয়োগ দিলে কত হয়? তোর 42, 42কে 6 দিয়ে ভাগ, 7 জন হবে। অপশন কই? এই যে অপশন ডি হবে। কীভাবে করবো? এক্স ধরে করলে বড় হবে, আমি ডেভিয়েশন দিয়ে করাইছি। ডেভিয়েশনের কনসেপ্ট যার ক্লিয়ার তার এভারেজের প্রশ্ন করতে 30 সেকেন্ডও লাগে না। আর যারা মানধাত্তার আমলের মতো করে প্রশ্ন করে, এক্স ওয়াই ধরে গুণ করে ভাগ করে, তাদের অনেক সময় লাগবে, আমি কিন্তু বলে দিলাম। তুই জানিস যে আমার কাছে এইখানে সংখ্যা আছে, এখানে এই সংখ্যাগুলোর এভারেজ আমি ধরলাম 5। তাহলে একটা কনসেপ্ট হচ্ছে এভারেজে বাইরে থেকে যদি কোনো এক্সট্রা কিছু আসে তাহলে এই সবাই সমান ভাগে ভাগ করে নেয়, আর ভিতর থেকে যদি এক্সট্রা কিছু বাইরে বের হয়ে যায় তাহলে তো লস হয়ে গেল না, তখন লসটা আবার সবাই সমান ভাগে ভাগ করে দেয়। ঠিক আছে, মানুষের মতো না যে এক্সট্রা কিছু আসলো একজনেই নিয়ে নেবে, আবার লস হলেও সবাই সমান ভাগে দেয়, লাভ হইলেও সবাই সমান ভাগে নেয়। তাহলে 24 বছরের জায়গায় এভারেজের কনসেপ্টই এটা, 66 বছরের লোকটাকে নিয়ে আসলাম, তাহলে 42 বছর কী হলো? এক্সট্রা আসলো, এই এক্সট্রা সবাই ভাগ করে নিছে সমান ভাগে, আর সমান ভাগে যখন ভাগ করে নিছে সবাই 6 করে এক্সট্রা পাইছে। তাহলে প্রত্যেকে যদি 6 করে এক্সট্রা পায় তাহলে 42
প্রত্যেকে 6 করে এক্সট্রা পাইছে। তাহলে 42 তো তোর এক্সট্রা, যেটা হচ্ছে তোর আসলো, সেই এক্সট্রাটা পাবে কতজন? 7 জন। একজন 6 করে পাইলে 42 পাবে কতজন? 7 জন পাবে না? শেষ, কিচ্ছু নাই প্রশ্নের মধ্যে। পরের প্রশ্নটা কি আছে? এ পার্সন ডিপোজিটস 8,000 ইন এ ব্যাঙ্ক হুইচ পেজ 8% সিম্পল ইন্টারেস্ট পার অ্যানাম। 8,000 টাকা ব্যাংকে রাখলো, রেট অফ ইন্টারেস্টটা কত? সিম্পল ইন্টারেস্ট 8%, দ্য অ্যামাউন্ট আফটার 8 ইয়ার্স। 4 বছর পরে সেই টাকার পরিমাণ কত হবে? তাহলে হচ্ছে তোর 8% সিম্পল ইন্টারেস্ট 8 বছর পরে হবে হচ্ছে তোর 8 64, যেহেতু আচ্ছা 64 টাকা, তো 100 টাকা 8 বছর পরে হবে 164 টাকা সুদে আসলে সরল সুদের হারে। তাহলে 100 টাকা যদি 164 টাকা হয়, আমার 8,000 টাকা কত হবে? এইটাই তো কোশ্চেন। শেষ। 100 টাকায় 8 টাকা সুদ লাগে না প্রতি বছর? তাহলে এক বছরে যদি 8 টাকা লাগে, 8 বছরে কত টাকা লাগবে? 64 টাকা লাগবে। তাহলে 100 টাকায় 64 টাকা সুদ লাগার পর হইলো 164 টাকা। 100 হয় 164, 8,000 টাকাটা আমার কাছে আসল ছিল, সেটা কত হবে? বের কর। 8,000-এর সাথে 80-র সাথে 164 গুণ করতে হবে। যদি আমি ইউনিট ডিজিট দেখি, সবগুলোর ইউনিট ডিজিট কি আলাদা আছে না সেম আছে? 5 4 0 2, এখানে আবার লাস্টে দুটো আলাদা। তার মানে আমি ইউনিট ডিজিট দেখেই বের করে দিতে পারি কোনটা উত্তর হবে। 4 32, মানে লাস্টে 20 যার থাকবে সেটা হবে উত্তর। লাস্টে 20 আছে কোন অপশনের মধ্যে? 4, এটা হবে উত্তর। তাও যদি কারো মনে ডাউট থাকে, গুণ কর। 4 32, 6 48, 8 8 8 5 13, 13,120। এ dishonest shopkeeper claims to sell grains at a cost price. এমন ভাব দেখায় যেন ক্রয় মূল্যেই বিক্রি করে, বাট হি ইউজেস ওয়েট অফ 920 গ্রাম ইনস্টেড অফ 1 কেজি ওয়েট। কিন্তু 920 গ্রাম ইউজ করে 1 কেজির জায়গায়। ফাইন্ড হিজ প্রফিট পার্সেন্টেজ বের করতে বলছে। সোজা প্রশ্ন। 920 গ্রাম ইউজ করে, দেখায় কি 1000 গ্রাম, মানে কাস্টমার ভাবে কি আমি 1000 গ্রাম নিয়ে আসলাম, আর তো সেলার দেয় কত? 920 গ্রাম। কাটাকাটি কর, এটা কাটাকাটি করলে কত হয়? 0 0 প্রথমে কাট, তারপরে হচ্ছে আমি 4 দিয়ে কাটি, 4 25 100, 4 2 4 23 92, মানে 23-এ লাভ করে 25, সরি 2, 100-তে কত? 23-এ লাভ করে 25, 100-তে কত? তার মানে আমার কত দিয়ে ভাগ করতে হবে? 200-কে 23 দিয়ে ভাগ করতে হবে। 200-কে 23 দিয়ে ভাগ কর, যা উত্তর বের হবে সেটাই হবে অ্যান্সার। 200-কে 23 দিয়ে ভাগ করবো, তাই না? কালিটা চেঞ্জ করে নেই, একটু ক্যালকুলেশন হবে, কারণ 200-কে 23 দিয়ে ভাগ করতে ক্যালকুলেশন হবে। আচ্ছা, আর একটা জিনিস দেখি, এখানে লেখা ছিল না, রাউন্ড অফ টু 2 ডেসিমাল প্লেসেস। রাউন্ড অফ করতে বলছে, দশমিকের পরে 2 ঘর নিতে বলছে। তাহলে 23 দিয়ে ভাগ করবো কতকে? 200-কে। যেহেতু অপশনে 7 7 8 8, এগুলো নিয়েই একবারে করি। 8 2 16, 7 2 14, 8 দিয়েই যাবে, তাই না? তাহলে 8 23 কত হয়? 8 23 হয় 184। নামতা যদি মুখস্থ না থাকে তাহলে কিন্তু সমস্যা। 16 দশমিক দিয়ে 0 নিয়ে আসলাম, তাহলে আমরা কত যাবে? 6 23 কত? 138। আমার কত হয় বিয়োগ করলে? 22 0। তারপরে হচ্ছে 9 23 কত? 207। আমার কত হয়? 27। আমাকে দশমিকের পরে কয় ঘর নিতে বলছে? 2 ঘর। দশমিকের পরে 2 ঘর। এখন 8.69, এটা ইকুইভ্যালেন্ট টু কত? এটা ইকুইভ্যালেন্ট টু 8.70, যেহেতু, তাই তো জানিস তো 6-এর পরে এই সংখ্যাটা 5-এর বেশি আছে, তার মানে আগের সংখ্যাটাকে 1 যোগ করে লেখা যায়। এগুলো অলরেডি বলা শেষ। আর নামতা ঠামতা মুখস্থ করবি, নাহলে কিন্তু দেরি হবে প্রশ্ন পরীক্ষার সময় সলভ করতে। 2 persons P and Q at a distance of 844 মিটার ফ্রম ইচ আদার। দুজনের দূরত্ব হচ্ছে 844। দে বোথ স্টার্ট সাইক্লিং অ্যাট দ্য সেম ডাইরেকশন অ্যাট এ স্পিড অফ 12 মিটার পার আওয়ার অ্যান্ড 8 মিটার পার আওয়ার রেসপেক্টিভলি। যথাক্রমে 12 মিটার আর 8 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করলো। ইন হোয়াট টাইম পি ওভারটেক কিউ। কখন পি কিউকে ওভারটেক করবে? একদম সোজা প্রশ্ন, একই দিকে দৌড়ায়, বেগটা কী হবে? বিয়োগ। এই প্রশ্ন পরীক্ষায় দেওয়ার মতো না। 12 থেকে 8 বিয়োগ করলাম 4, 4 দিয়ে ভাগ করলাম 211 সেকেন্ড পর দেখা হবে। সব মিটার সেকেন্ডেই দেওয়া আছে, তোর কোনো কিছু কনভার্ট করারও প্রয়োজন নাই। আর 211 সেকেন্ড মানে কত? 3 6 18, তো 3 মিনিট, তোর 3 6 18, এদিকে আছে 31 সেকেন্ড। 3 মিনিট 31 সেকেন্ড, কত নম্বর অপশন? 3 মিনিট 31 সেকেন্ড, এই যে এটা। তারপরে হচ্ছে তোর হোয়াট ইজ দ্য রেশিও অফ মিন প্রপোর্শনাল। আবার মিনের কোশ্চেন দেখ।
হোয়াট ইজ দ্য রেশিও অফ মিন প্রপোর্শনাল বিটুইন 1.6 অ্যান্ড 3.6? তাহলে দেখ, এই দুটো সংখ্যার তোকে মিন প্রপোর্শনাল নিতে বলছে, অ্যান্ড থার্ড প্রপোর্শনাল বিটুইন 5 অ্যান্ড 8। আচ্ছা, থার্ড প্রপোর্শনাল নিতে বলছে 5 আর 8-এর, তার কি করতে বলছে, হোয়াট ইজ দ্য রেশিও বের করতে বলছে। আচ্ছা, এখন তুই কী জানিস, মিন প্রপোর্শনালের স্কোয়ার এক্স ধরলাম, ঠিক আছে, মিন প্রপোর্শনালটাকে বারবার অত বড় নাম তো লেখা সম্ভব না। তাহলে মিন প্রপোর্শনালের স্কোয়ার সমান সমান কি, এইটা হচ্ছে কি ফার্স্ট প্রপোর্শন, এটা হচ্ছে কি থার্ড প্রপোর্শন, মানে 1.6 গুণ 3.6, তাই তো। এখন এক্সের ভ্যালু কত বের হবে, একবারে রুট করতে হবে এটাকে, না রুট করলে কত হয়, রুট করলে হয় হচ্ছে তোর এখান থেকে বের হবে 4, এখান থেকে বের হবে 6, এখান থেকে বের হবে 4, 6 আর পয়েন্ট 2 ঘর থেকে 1 ঘর আসবে, মানে 4 6 24, 2.4, মানে আমার মিন প্রপোর্শনাল বের হলো 2.4। আর থার্ড প্রপোর্শনাল বের করতে হবে 5 আর 8-এর, এটা হচ্ছে ফার্স্ট প্রপোর্শনাল, এটা হচ্ছে তোর মিন প্রপোর্শনাল, আমাকে বের করতে হবে থার্ড প্রপোর্শনাল। তাহলে এই জায়গায় আবার 8 স্কোয়ার সমান সমান কি 5 গুণ কি এক্স, এক্সটা ধরলাম আমি, থার্ড প্রপোর্শন ধরে নিলাম। তাহলে আমার হয় কত, 64/5, 64কে 5 দিয়ে যদি আমি ভাগ করি, তাহলে আমার হয় 5 বারং 60, 12.8। তাহলে এটা হচ্ছে আমার বের হলো কি থার্ড প্রপোর্শন, আর এটা আমার উপরেরটা কি মিন প্রপোর্শন। এখন এই দুটো রেশিও নিতে হবে, 2.4 আর 12.8-এর। যদি রেশিও নেই, পয়েন্ট কাটা যায়, 4 দিয়ে কাটলাম, 4 6 24, 4 দিয়ে কাটলাম 3 4 12, 4 2 8, 2 দিয়ে কাটলাম 3, 2 দিয়ে কাটলাম কত 16, তাহলে 3:16 হবে আমার অ্যান্সার। এই যে এখানে একটু ক্যালকুলেশন হয়ে গেল এই প্রশ্নটা করার সময়, ক্যালকুলেটিভ না, 3:16। A 150 meter 150 meter long train is moving at a speed of 90 km/h. How much time will this train cross a 300 meter long platform? আচ্ছা, প্ল্যাটফর্মটাকে কত সময় পরে অতিক্রম করবে, 300 মিটার, ট্রেনের দৈর্ঘ্য কত 150। তাহলে এই কেসটা হচ্ছে তোর প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে কি নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, মানে 300 + 150 মানে কত 450 মিটার অতিক্রম করবে। আর স্পিডটা কত ট্রেনের 90, এটা দেওয়া আছে কিলোমিটার প্রতি ঘন্টা, এটা দেওয়া আছে মিটারে, তাহলে এটা আমার মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে গেলে 5/18 দিয়ে ভাগ করব, সরি গুণ করব, 5 5 5 18 90, 25 দিয়ে 450-কে ভাগ কর, 25 অক্ষে 25, 8 25 200, তাহলে হবে হচ্ছে তোর 18 সেকেন্ড। কত নম্বর অপশন, অপশন হচ্ছে তোর ডি। পরের প্রশ্নটা কি আছে, A and B entered into a partnership for 5 years, 5 বছরের জন্য ঢুকলো ওরা ব্যবসায়। At the beginning of the business they invested 36,000 and 58,000 respectively. At the end of 5 years their total profit was 94,000. What is B's share of this profit? আচ্ছা, বি এর প্রফিট পার্সেন্টেজ কত সেটা, সরি বি এর প্রফিট কত সেটা বের করতে বলছে। দুইজনেই ব্যবসায় ঢুকছে 5 বছর পরে, দুজনের সময় সেম থাকলে যে অনুপাতে টাকা ইনভেস্ট করবে সেটাই কি হবে তাদের লাভের অনুপাত। তাহলে যে অনুপাতে টাকা ইনভেস্ট করবে, টাকা ইনভেস্ট করছে 36,000 আর 58,000, এ 36, বি 58, তাহলে প্রথমে এই তিনটার অনুপাত নেই, 18 দুগুণে 36, 29 দুগুণে 58, মানে এ যদি লাভের 18 টাকা পায়, বি পায় লাভের 29 টাকা, টোটাল লাভ হয়েছে 94,000 টাকা। তাহলে এই দুটো যোগ করলে কত হয়, 20, 30, 39, 40, 47, 47-এর ভ্যালু হচ্ছে 94,000। আমার বের করতে হবে বি কত টাকা পাবে, বি কত রে, বিটা হচ্ছে, আচ্ছা বি হচ্ছে 29, তাহলে 29-এর ভ্যালু কত, 47 দুগুণে 94, 29 দুগুণে কত 58,000। অপশন এ হবে উত্তর, এখানেই 58,000 ছিল, ঠিক আছে। এই যে পরের প্রশ্নটা কি আছে, if 35% marks are required to pass, a student got 200 marks but failed by 24 marks. 200 নম্বর পাওয়ার পরে 24 নম্বরে ফেল করে, তাহলে 5 নম্বর কত 224, আর 35% নাম্বার লাগে তোর পাস করার জন্য, মানে 100-এর মধ্যে তোর লাগে কত 35 লাগে। এখন কেসটা বলছে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম মার্কস। ম্যাক্সিমাম মার্কস মানে কি, ম্যাক্সিমাম মার্কস মানে কতর মধ্যে পরীক্ষা হয়, যতর মধ্যে পরীক্ষা হয় তার থেকে তো আর বেশি নাম্বার পাবি না, তো সেটাই হবে কি ম্যাক্সিমাম মার্কস, মানে 100-এর ভ্যালু বের করতে হবে। পাস মার্কটা কত 35, 35-এর ভ্যালু আছে 224, আমার 100-এর ভ্যালু বের করতে হবে। 5 7 35, 5 20 100, 7 দিয়ে কাটলে হচ্ছে 3 7 21,
7 দুগুণে 14, তাহলে 640। 640টা হচ্ছে কি ম্যাক্সিমাম নাম্বার, অপশন সি। পরেরটা কি আছে কি রে, এটা কোন প্রশ্ন? 13 নম্বরটাই। আচ্ছা 20 মিনিট হয়ে গেল, এখনও 13, এতক্ষণ ধরে কথা বললাম। A girl travels from M to N at a speed of 25 km/h and return M by the same route at a speed of 37.5 km/h। আচ্ছা এম থেকে এনে গেল, যাওয়ার সময় বেগ ছিল 25, আসার সময় বেগ ছিল 37.5। বলছে হোয়াট ইজ দ্য এভারেজ স্পিড। এভারেজ স্পিডের সূত্র কি? একই দূরত্ব ফিরে আসলে 2uv বা u+v, হ্যাঁ। তাহলে 2uv 2 গুণ 25 গুণ 37.5, একবারে করি, 2-এর সাথে 25 গুণ করে একবারে লিখি, কারণ নাহলে জায়গা হবে না এখানে লেখার। তাহলে এটা হবে উপরে 2uv বাই u+v, 25-এর সাথে 37.5 যোগ করলে কত হয়? 0.5, 7 5 12 2, হাতে থাকলো 1, 3 2 5 আর 1 6। তাহলে এখন এটার ক্যালকুলেশন করি, তাই না? পয়েন্ট কাটাকাটি গেল, 5 10 50, 5 অক্ষে 5, তাহলে হচ্ছে তোর 5 অক্ষে হচ্ছে 5, নীল কালি নিয়ে নিলাম বোঝা যায়। 5 দুগুণে 10, 5 5 25, সরি 125, 125 দিয়ে 375কে কাটলাম, কত হয়? 3 হবে। 3 10 কত? 3 আর 10 কত? 30। তাহলে এভারেজ স্পিডটা কত? 30। তারপরটা কি আছে? এ কার্ভ সারফেস এরিয়া অফ এ সিলিন্ডার ইজ 126 pi semi square and the height is 14 centimeter, then what will be the volume? ভলিউম অফ দ্য সিলিন্ডার। ভলিউমের সূত্র কি রে? ভলিউমের সূত্র হচ্ছে তোর পাই আর স্কোয়ার এইচ, এইচটা হচ্ছে হাইট, আর এখানে যে কার্ভ সারফেস এরিয়া দেওয়া আছে এটা কি? এটা হচ্ছে তোর 2 আর এইচ। এই যে তো সিলিন্ডারটা আছে, কার্ভ সারফেস এরিয়াটা কি? এই পাশের এরিয়াটা, সেখানে বাদ যায় কোনটা? উপরের তলটা আর নিচের তলটা বাদ দিয়ে। আর ভলিউম মানে কি? একবারে ভিতরে যত মশলা, সেটা হচ্ছে কি? ভলিউম। এখন আমাকে ভলিউমটা বের করতে বলছে, এইচের ভ্যালু অলরেডি দেওয়া আছে, হাইট এই যে 14, কিন্তু আর এর ভ্যালুটা দেওয়া নেই। আর এর ভ্যালুটা বের করে ভ্যালুটা বসাই দিয়ে করতে হবে, আর কিচ্ছু নাই। তাহলে 2 আর এর সমান কত? 126 পাই, এখানেই লিখে দিলাম, হ্যাঁ। পাই কাটাকাটি যায়, 2 দিয়ে 126কে কাটলাম, 63 হয়। আর এইচের ভ্যালু, তাহলে আমার আর এর ভ্যালু বের করতে হবে, তো আর এর ভ্যালু কত বেরোলো? 63/h। তাহলে এখানে বসাই একবারে, ভি ইকুয়ালস টু পাই, আর এর ভ্যালু বের হলো 63/h তার স্কোয়ার গুণ কত? এইচ, একবারে করলাম। তাহলে আমার হয় কত? এখানে আমার হয় হচ্ছে এইচ স্কোয়ার, এই এইচের সাথে এখানকার নিচের একটা এইচ কিন্তু কাটাকাটি গেল, একটা এইচ পড়ে থাকে, ঠিক আছে। এখানে লেখাটা কেমন দেখা যায়? আচ্ছা এখানে লিখি, পাই গুণ 63 একটা এইচ কাটলো, তার জন্য একটা এইচ থাকবে, একটা এইচের ভ্যালু কত? হাইট কত? 14 না? আর অপশনে আমি দেখলাম পাই কিন্তু রাখা আছে, তার জন্য পাইকে আবার 22/7 নিয়ে এসে কাটাকাটি করবো না। 7 দুগুণে 14, 7 নং 63, 9 দিয়ে 63কে গুণ করলে কত হয়? 9 দিয়ে 63কে যদি গুণ করি, 63-র নামতা তো মুখস্থ নাই রে ভাই। 7 3 নং 27, 7 হাতে থাকলো 2, 6 নং 54, 55 56, 567/2, এটা কত হয়? 28 দুগুণে 56, 3 দুগুণে 6, 100, এটা হবে উত্তর। আছে এরকম কিছু উত্তর? হ্যাঁ, এই যে অপশন সি, 283 হাফ পাই। 283 হাফ পাই হবে আমার কি? ভলিউম। ফাইন্ড দ্য ভ্যালু অফ এত। পরের প্রশ্নটা অফ আছে, অফের কাজ আগে করতে হবে। অফের মান মানে কত? 5-এর সাথে 4 গুণ করলে কত হইলো? 20। 20কে 10 দিয়ে ভাগ, 10 দিয়ে যদি 20কে ভাগ করি কত হয়? 2। আর সামনে কত হয় আমার? 3-এর থেকে 5 বিয়োগ দিলে হচ্ছে -2, -2 এর সাথে 9 গুণ করলে -18। আর নিচে কত হয় রে? 4কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 2। 2 দুগুণে 4, -4, আর এদিকে 3 5 15, তাহলে আমার কত হয়? -20 বাই -19, মানে 19/20, সরি 20/19, 20/19, অপশন ডি। A number first increased by 20% and then decreased by 15%. If the final value is 2040, then what is the initial value? রেশিও মেথড। প্রথমে 20% বাড়লো, মানে 5-এর থেকে কত হইলো? 6। পরে 15% কমলো, 15% মানে কি? তোর 3/20, তাহলে 20 থেকে কত হবে? 17। প্রথমেই বলছে এটা হয় আগে, এটা হয় পরে,
প্রথমে সমুদ্রের ঢেউয়ের মতো করে কাটাকাটি করতে বলছিলাম ব্যাচে, মনে আছে? 3, 10, 50 আর পরে কত হয়? 3 × 51, 51 ভ্যালু আছে 2040, 50-এর ভ্যালু বের করতে হবে, শেষ। তাহলে কত হবে? 8000 হবে মনে হয় উত্তর, দেখি, সরি 2000 হবে, 51 ভ্যালু 2040 না, 4 হয়, 50-এর ভ্যালু কত? 4, 40, তাহলে কত হয়? 2000। আগে কত ছিল 50-এর ভ্যালু? হোয়াট ইজ দ্য ইনিশিয়াল ভ্যালু অফ দ্য নাম্বার? প্রথমে কত ছিল নাম্বারটা? 2000, ঠিক আছে। তো আমাকে পরের প্রশ্নটা কি আসছে? এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 35 ডেজ। এ হচ্ছে 35 দিনে কাজটা করতে পারে। বি ক্যান ফিনিশ দ্য সেম ওয়ার্ক ইন 15 ডেজ। বি হচ্ছে 15 দিনে কাজটা করতে পারে। দে ওয়ার্ক টুগেদার, একসাথে কাজ করলো 8 দিনের জন্য, ফর 8 ডেজ। আফটার হুইচ বি লেফট দ্য ওয়ার্ক, তারপরে এবার বি কাজটা ছেড়ে দিল। ইন হাউ মেনি ডেজ এ অ্যালোন ক্যান কমপ্লিট 60% অফ দ্য রিমেনিং ওয়ার্ক। তাহলে এ একাই ওই বাকি কাজের 60% কত দিনে করবে? এলসিএম মেথডে করব। দিন সংখ্যাগুলোর লসাগু নেব, সেটা আমার কি হবে? টোটাল কাজ। 35 আর 15 লসাগু কত হয়? 5, তারপরে 5 × 7 = 35, 3 আর 7, এই তিনটার গুণফল, তাহলে কত হয়? 105। 3 × 5 = 15, 7 × 15 = 105। 105টা হচ্ছে আমার টোটাল ওয়ার্ক, তাই তো? তাহলে তোর এর এফিসিয়েন্সি কত? 35 দিয়ে যদি 105কে ভাগ করি 3, আর বি এর এফিসিয়েন্সি কত? 7। তাহলে তারা 8 দিনের জন্য করছে। 8 দিনে করবে কত? একদিনে করে 10, তাহলে 8 দিনে করে কত? 8 × 10 = 80, তাহলে 80 কাজ করলো। টোটাল কাজ ছিল 105, বাকি থাকলো কত? 25। এই 25 কাজের কি বলছে? 8 দিন করার পর বি চলে গেল, মানে 80 কাজ করার পর বি চলে গেল, এখন বাকি আছে 25 কাজ। এই 25 কাজটা কে করবে? এ করবে। কিন্তু আমাকে সেটা বের করতে বলে নেই, আমাকে বলছে ইন হাউ মেনি ডেজ উইল এ অ্যালোন কমপ্লিট 60% অফ দ্য রিমেনিং ওয়ার্ক, মানে এ বাকি কাজের 60% কত দিনে করবে? বাকি কাজটা ছিল 25, 25-এর 60% এ কত দিনে করবে? এই কাজটা এ কত দিনে করবে? এর এফিসিয়েন্সি কত? 3, 3 দিয়ে ভাগ করব, এই যে। তাহলে এটা কত হয়? 4, 15, 3 দিয়ে 15কে ভাগ করলে 5, 5 দিনে করবে। অপশন সি। এ ফাদার ডিস্ট্রিবিউটেড Rs 16,400. A father distributes rupees 16,400 for his two sons aged 17 and 18. 17 বছর এবং 18 বছরের দুজন ছেলের নামে টাকা রাখছে ওর বাবা, 16,800 টাকা, সরি 16,400 টাকা, যে তারা 20 বছর, দে রিসিভ দ্য সেম অ্যামাউন্ট অ্যাট দ্য এজ অফ 20. 20 বছর বয়স হলে দুজনেই সেম টাকা পাবে। ইফ দ্য রেট অফ কম্পাউন্ড ইন্টারেস্ট ইজ 5% পার অ্যানাম, চক্রবৃদ্ধি সুদের হার কত? 5% পার অ্যানাম। হাউ মাচ অ্যামাউন্ট ডাজ দ্য ফাদার ডিপোজিট ফর হিজ ইয়ঙ্গার সন, তাহলে ছোটো ছেলে কত টাকা পাবে সেটা বের করতে বলছে, তাই তো? করবো কীভাবে? একদম ইনস্টলমেন্টের মতো করে করব। 5% মানে 1/20, মানে 20 আর 21। বড়ো ছেলের জন্য বেশি টাকা রাখতে হবে 21, আর ছোটো ছেলের জন্য কম টাকা রাখতে হবে 20। যেহেতু ছোটো ছেলের টাকাটা বেশি দিন খাটে তার জন্য ওর জন্য কম রাখবো, আর বড়ো ছেলের টাকাটা কম দিন খাটে তার জন্য ওর জন্য কী রাখবো? বেশি রাখবো। আর টোটাল কত হয়? 41। টোটাল 41-এর ভ্যালু 16,400। ছোটো ছেলের জন্য 20 টাকা রাখলাম, তাহলে আমার বের হয় কত? 400, আর 400কে 20 দিয়ে গুণ করলে 8,000। অপশন এ। তো করলাম কীভাবে? এগুলো অলরেডি করানো হয়ে গেছে, কিন্তু প্রশ্নটা যেহেতু একটু কঠিন, সিম্পল ইন্টারেস্টে এরকম প্রশ্ন থাকলে অনেকে করে, কম্পাউন্ড ইন্টারেস্টে থাকলে আজকে সকালেও নুননবি করতে পারিনি, তার জন্য আমি অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি যে কীভাবে করতে হবে, এত শর্টকাট, আর অন্যভাবে করলে বড় হবে। প্রথমে একটা জিনিস বুঝতে হবে যে এটা আছে বড় ছেলে, এইটা আছে ছোট ছেলে, দুজনেই সেম টাকা পাবে এখানে গিয়ে 20 বছর বয়সে। ছোট ছেলের টাকাটা থাকে কত বছরের জন্য? 3 বছরের জন্য, যেহেতু ওর বয়স 17। আর বড় ছেলের টাকাটা থাকে 2 বছরের জন্য, যেহেতু ওর বয়সটা কত? 18। তাহলে 3 বছরের জন্য ছোট ছেলের টাকা খাটলো, 2 বছরের জন্য বড় ছেলের টাকা খাটলো। বড় ছেলের জন্য আমার অ্যামাউন্টটা কী রাখতে হবে? বেশি রাখতে হবে, কারণ বড় ছেলের টাকাটার উপর তো সুদ 2 বছরের জন্য লাগে। তাহলে যদি আমি সুদে আসলে দুজনের টাকার পরিমাণটা সমান করতে চাই, তাহলে আমার বড় ছেলের টাকাটা কি অবভিয়াসলি বেশি রাখতে হবে।
ছোট ছেলের টাকাটা আমার কম রাখলেও হবে, কারণ ছোট ছেলের টাকাটাতে সুদ বেশি লাগতেছে। তাহলে ওই এক্সট্রা সুদ দিয়েই কি ছোট ছেলের টাকাটা বাড়বে না? কম টাকা রাখলেও সুদের জন্যই তোর টাকাটা বাড়বে। তো প্রথমে তো তোদের এই জিনিসটা বুঝতে হবে যে বড় ছেলের জন্য আমি রাখবো কম টাকা, না সরি বেশি টাকা, যেহেতু বড় ছেলের টাকাটা কম দিনের জন্য খাটে, সুদ লাগে কম দিনের জন্য। আর ছোট ছেলের জন্য আমি রাখবো বেশি টাকা, যেহেতু ছোট ছেলের জন্য আমি রাখবো কম টাকা, যেহেতু ছোট ছেলের টাকাটা বেশি দিনের জন্য খাটে। তারপরে যেটা ব্যাপার সেটা হচ্ছে দুজনের বয়সের গ্যাপ কত সেটা আমার দেখতে হবে। দুজনের বয়সের গ্যাপ কত এখানে? 1 বছর। একজনের বয়স 17, একজনের বয়স 18, গ্যাপ কত? 1 বছর না? এরকমও থাকতে পারতো একজনের বয়স 16, একজনের বয়স 18, গ্যাপ কত হইতো? 2 বছর। এরকমও থাকতে পারতো 1 বছর, একজনের বয়স 15, একজনের বয়স 18, গ্যাপটা কত হতো? 3 বছর। এই জিনিসটাকে আমার কাজে লাগাতে হবে। এখানে এই কেসটা আছে, আমি এই দুইটা কেসের ক্ষেত্রেও বলবো যে কিভাবে কাজটা করতে হবে। এখন আমি যে প্রসেসটা বলবো সেখানে কত বছর পরে গিয়ে টাকার পরিমাণটা সমান হবে তার কোনো কাজ নেই। মানে এখানে যেমন 20 বছর বয়সে গিয়ে দুজনের টাকার পরিমাণটা সমান হবে, সেই 20 বছরের কোনো কাজ নেই এই প্রসেসে। এখন আমার দেখতে হবে যে রেট অফ ইন্টারেস্টটা কত আছে। রেট অফ ইন্টারেস্টটা কত আছে? 5%। 5%কে আমি ভাঙাবো, 5%কে ভাঙালে কত হয়? 1/20। যেহেতু আমার দুজনের বয়সের পার্থক্য হচ্ছে 1 বছরের, তাহলে 1/20 যে আছে তার আমি পাওয়ার নিব 1, মানে 20 থেকে টাকা হবে 21। যদি আমার এই কেস কমপ্লিট, এই কেসে আসি, যদি আমার দুইজনের বয়সের পার্থক্য 2 বছরের হইতো, 16 আর 18, তখন আমি কি করতাম? 5%টাকে সেম প্রসেসে আমি ভাঙানোর পরে 1/20 আসতো, আমি এটার কি নিতাম? স্কোয়ার, মানে 20 থেকে 21 হয়, এখানে হয়তো 20 স্কোয়ার, এখানে হয়তো 21-এর স্কোয়ার। 3 নম্বর কেসে বয়সের গ্যাপটা কত আছে দুজনের? 3 বছর, মানে আমার এখানেও সেম প্রসেসে আমি কি করতাম? 5%টাকে ভাঙাইতাম, 1/20 আসতো, এখানে হয়তো 20-এর কিউব, এখানে হয়তো 21-এর কিউব। এখন এই তিনটা কেসে আমার কি কি কেস, মানে সরি এই তিনটা কেসে আমার কি হইতো? বড় ছেলের জন্য আমি কি বললাম একটু আগে? বেশি টাকা রাখতে হবে। ছোট ছেলের জন্য আমার কি রাখতে হবে? কম টাকা রাখতে হবে। তো এই কেসে বড় ছেলে পাবে 21 টাকা, বড় ছেলের জন্য আমি রাখবো 21 টাকা, ছোট ছেলের জন্য আমি রাখবো কত টাকা? 20 টাকা। এই কেসের ক্ষেত্রে বড় ছেলের জন্য আমি রাখবো 21-এর স্কোয়ার, মানে 441 টাকা, ছোট ছেলের জন্য আমি রাখবো 20 স্কোয়ার, মানে 400 টাকা। এই কেসের ক্ষেত্রে আমি বড় ছেলের জন্য আমি রাখবো 21-এর কিউব, এত টাকা, ছোট ছেলের জন্য আমি রাখবো 20-এর কিউব, এত টাকা। ঠিক আছে? তাহলে প্রশ্নে যেভাবে থাকবে যে তাদের বয়সের গ্যাপটা কত, ওইভাবে তোরা এই জিনিসটাকে ধরে নিবি যে কার জন্য কত টাকা রাখবো। যেহেতু এখানে বয়সের গ্যাপটা কত দিনের আছে? 1 বছরের, তার জন্য আমি পাওয়ারটা কত ধরে নিব? 1, মানে 5%টাকে আমি ভাঙালাম না, 5%টাকে ভাঙালে কত হয়? 1/20, পাওয়ারটা আমি ধরে নিব 1, মানে 20 থেকে কত হয়? 21। বড় ছেলের জন্য হবে 21, ছোট ছেলের জন্য আমি রাখবো 20। আচ্ছা 20 থেকে 21 কীভাবে আসলো? কারো এটা অসুবিধা হতে পারে। এই যে 20-তে 1 বাড়ে, তার জন্য 20 থেকে 21, বুঝছিস? এখানে পাওয়ার 1 থাকলে এখানেও পাওয়ার 1, এখানে পাওয়ার 2 থাকলে এখানেও পাওয়ার 2, এখানে পাওয়ার 3 থাকলে এখানেও পাওয়ার 3। আর পাওয়ারগুলো 1 2 3 কীভাবে আসে? ওইটা আসে বয়সের পার্থক্যটা দেখে, বড় আর ছোট ছেলের। এখন বড় ছেলের জন্য তুই রাখলাম 21 টাকা, ছোট ছেলের জন্য রাখলাম 20 টাকা, দুজনের জন্য টোটাল রাখলাম কত টাকা? 41 টাকা। আর 41-এর ভ্যালু প্রশ্নে কত দেওয়া আছে? 16,400। 41-এর ভ্যালু আছে কত? 16,400। তারা আমাকে বলছে ছোট ছেলের জন্য কত টাকা রাখছিল? ছোট ছেলের জন্য রাখছিল কত টাকা? 20 টাকা। তাহলে 20-এর ভ্যালু আমার বের করতে হবে। শেষ। তাহলে এটা হয় আমার 400, 400-কে 20 দিয়ে গুণ করলে কত হয়? 8,000। তাহলে ছোট ছেলের জন্য রাখবে কত টাকা? 8,000 টাকা। বুঝলি? শেষ প্রশ্ন হচ্ছে LCM and HCF of two numbers are 150 and 25 respectively. If one of those numbers is 50, then what will be the sum of both the numbers? লসাগু হচ্ছে 150, গসাগু হচ্ছে 25, একটা নাম্বার বলছে 50, তাহলে দুটো নাম্বারের যোগফল কত?
তাহলে আমি জানি লসাগু আর গসাগু যদি গুণ করি তাহলে সংখ্যা দুটির গুণফলের সমান হয়। একটা সংখ্যা দেওয়া আছে 50, তাহলে আরেকটা সংখ্যা কী হবে, 50 দিয়ে এই গুণফলটাকে ভাগ করলেই পেয়ে যাব। তাহলে কত হয়, আরেকটা সংখ্যা 75। একটা সংখ্যা 75 আর একটা সংখ্যা 50, তাহলে তাদের যোগফল কত হয়, হোয়াট উইল বি দ্য সাম, 125। তাহলে সাম হবে কত তাদের, 125। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টের প্রশ্নটা বুঝছিস তো? এটাই কিন্তু এখানে পুরো মকের মধ্যে একটু ভালো প্রশ্ন। যদি গ্যাপটা আমার কত হইতো, 2 বছরের হইতো, তাহলে আমি কি করতাম আরেকবার একটু বলে দিই। 5%কে ভাঙাইতাম, 5%কে ভাঙানোর পরে আমার কি হইতো, 1/20 মানে 20 স্কোয়ার 21 স্কোয়ার। বড়োটা পাইতো কত, 441 টাকা। বড় ছেলের জন্য রাখতাম 441, ছোট ছেলের জন্য রাখতাম কত, 400। তাহলে আমার টোটাল কত হইতো, 841। এখন 841-এর ভ্যালুকে আমি লিঙ্ক করতাম কার সাথে, ওই যে 16,400, কারণ দুইজনের জন্য তো টোটাল 16,400 টাকা রাখা হয়েছে না। তাহলে এটা আমার কত হইতো, 16,400। আমাকে এখানে ছোট ছেলেরটা বের করতে বললে আমি বের করতাম কার ভ্যালু, 400-র ভ্যালু। আমাকে যদি এখানেই বলতো বড় ছেলের জন্য কত টাকা রাখা হয়েছে, তার জন্য আমি কার ভ্যালু বের করতাম, 441-এর ভ্যালু বের করতাম। যার ভ্যালু বের করতে বলবে তার ভ্যালু বের করবি, বুঝলি? তাহলে এইরকম টাইপের প্রশ্ন আসলে কিভাবে ট্যাকেল করতে হয় ওই প্রশ্নগুলোকে। অনেকে আছে সূত্র দিয়ে করে কম্পাউন্ড ইন্টারেস্টের, ওগুলো করলে অনেক বড় হবে। অনেকে আছে এইভাবে করায় সূত্র দিয়ে, ওইভাবে করলে অনেক বড় হবে। তো এটাই ছিল ম্যাথের 20টা প্রশ্ন। এরপরে রিজনিং আর জিকের প্রশ্নগুলো আমি করে দেবো, ঠিক আছে? এই প্রশ্নের অ্যান্সারগুলো দেখে নিস, কারণ এগুলো করলে কিন্তু পরীক্ষার সময় অনেকটা উপকার পাওয়া যাবে।